আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, শিগগিরই তুলে নেওয়া হবে কারফিউ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী সহ আশপাশের কয়েক জেলায় 4 ঘন্টা শিথিল, আজও সরকারি ছুটি। আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারি চাকরিতে কোটার বিষয়ে প্রজ্ঞাপনে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী, জারি হচ্ছে আজ। প্রিপেড গ্যাস বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি শেষ হচ্ছে না, চট্টগ্রামেও বিল পরিশোধে নাজেহাল নাগরিকরা। এবং বিশেষ পাহারায় কক্সবাজার থেকে রওনা হলেন আটকে পড়া 700-রও বেশি পর্যটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় খুব শিগগিরই কারফিউ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ ঢাকা সহ আশপাশের জেলায় দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ, আর চট্টগ্রাম মহানগরীতে বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিথিল থাকবে। এছাড়া জেলা ওয়ারি পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলের সময়সূচি ঘোষণা দেওয়া হবে। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে পরিস্থিতির কারণে আজও সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডির নিজ বাসায় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, টানা কারফিউ দেওয়ায় দেশের সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ঢাকার সব জায়গায় আজকে শান্ত পরিবেশ ছিল। এই রকম যদি চলতে থাকে তাহলে আমরা ক্রমান্বয়ে কারফিউ শিথিল করা কিংবা অন্য আরো উন্নত হলে আমরা কারফিউ ক্রমান্বয়ে বন্ধ রাখবো, এইরকমই আমরা চিন্তা ভাবনা করছি। দেশজুড়ে হামলা ও নাশকতা চালানো দুষ্কৃতিকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা দুষ্কৃতিকারীদের খুঁজছি, তাদের শনাক্ত করছি, তাদের আইনের কাছে সোপর্দ করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খুঁজছে। যাত্রাবাড়িতে দুষ্কৃতিকারীরা যে নাশকতা ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করেছিল সেটাও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ঢাকা চিটাগাং হাইওয়েটাও আমরা উন্মুক্ত করেছি এবং ইতিমধ্যেই এই রাস্তা দিয়ে আমাদের যত পণ্য আসা যাওয়া শুরু করে দিয়েছে। ব্রিফিংয়ে তিনি জানান, সহিংসতায় এ পর্যন্ত এক আনসার সহ 4 জন পুলিশ সদস্য মারা গেছেন আর 1117 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে 132 জনই গুরুতর আহত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কারফিউয়ের আজ চতুর্থ দিন। সকাল থেকে রাজধানীতে কিছুটা ঢিলেঢালা পরিস্থিতি। রাস্তায় ব্যক্তিগত ও জরুরি যানবাহনও চলছে অল্প কিছু। মিরপুর এলাকা থেকে সেখানকার কারফিউ পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার মুশফিকুর রহমান। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মিরপুর 10 নম্বরে। মিরপুর 10 নম্বর যে গোল চত্বরটা দেখতে পাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আছি। এখানে কারফিউর আগে কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে এখানকার যে পুলিশ বক্সটা আছে, বেশ বড় একটা পুলিশ বক্স, সেখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয় এবং দেখতে পাচ্ছেন এই পুলিশ বক্সের আশেপাশে যে মনিটরগুলো ছিল উপরে বিশেষ করে, সেগুলো সহ পুলিশ বক্সের ভেতরে কিন্তু পুড়ে যায় এবং ভেতরেও কিন্তু ভাঙচুর করা হয়। শুধু তাই না, উপরে যে ফুটওভার ব্রিজটা আছে, চতুর্দিকে যে ফুটওভার ব্রিজটা আছে সম্পূর্ণরূপে কিন্তু সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সকালে যখন এখানে এসেছি তখন থেকেই দেখতে পাচ্ছি যে সেনা সদস্যদের এখানে কিন্তু সতর্ক অবস্থান রয়েছে সকাল থেকে। আমি যদি একটু এদিকে দেখাই, সেনা সদস্যদের যে সমর যানগুলো আছে, সাজোয়া যান, সেগুলো নিয়ে কিন্তু তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন। এবং শুধু সমরযান নিয়ে অবস্থানই নয়, তারা কিন্তু এখানে তল্লাশি চালাচ্ছেন এবং যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোকে কোনোটাকে যদি সন্দেহভাজন মনে হচ্ছে সেগুলোকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পথচারীদেরকে। বিশেষ করে সিএনজি এবং অটোরিকশা, রিকশায় যে যাত্রীরা যাচ্ছে তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করছে, বিশেষ করে যে কোনো গুরুত্বপূর্ণ কারণে তারা বেরিয়েছে কিনা। যদি বেশি গুরুত্বপূর্ণ কারণে না বেরিয়ে থাকে বা যেই কারণে কারফিউর মধ্যে বেরোনো যায় সেই কারণে যদি বেরিয়ে না থাকে তাহলে কিন্তু তাদেরকে সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে রাস্তাটায় দাঁড়িয়ে আছে, চতুর্দিকে যে রাস্তা, প্রত্যেক দিকেই কিন্তু তাদের সাজোয়া যান নিয়ে তারা অবস্থান করছে এবং
আমাদেরকে তারা জানিয়েছেন যে সকাল থেকে খুব সতর্ক অবস্থানে রয়েছেন এবং এখনো পর্যন্ত এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে কিন্তু আমরা আসার পর দেখেছি বেশ কয়েকটি সেনাবাহিনীর টহল গাড়ি এখান দিয়ে টহল দিতে দেখেছি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব একটা উপস্থিতি এখানে দেখিনি। শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছে এবং প্রচুর সেনা সদস্যরা এখানে অবস্থান করছেন। এবং আমি আবারও একটু বলতে চাই, উপরে যে অগ্নিসংযোগ করা হয়েছিল, ফুটওভার ব্রিজের উপরে যে চালাগুলো ছিল সবগুলো কিন্তু সম্পূর্ণরূপে পুড়ে গেছে বলে আমরা দেখেছি। এছাড়া সকাল থেকে এখনো পর্যন্ত এই এলাকাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো ধরনের কোনো অপতৎপরতা চলেনি। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারি চাকরিতে কোটার বিষয়ে প্রজ্ঞাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। রাতে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। হাইকোর্টের রায় বাতিল করে কোটা নিয়ে রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে রায়ে বলা হলেও কারফিউর কারণে তা আটকে আছে। জনপ্রশাসন মন্ত্রী জানান, প্রজ্ঞাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার কারফিউ শিথিল হলে আনুষ্ঠানিকভাবে জারি করা হবে প্রজ্ঞাপন। এখন আমরা এটা প্রজ্ঞাপন করে জানাবো, যখন আমাদের কারফিউ শিথিল থাকবে সেই সময় আমরা আনুষ্ঠানিকভাবে সুন্দর করে আমরা বিস্তারিতভাবে প্রশ্নের উত্তর দেব এবং জানাবো। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকারি চাকরিতে কোটায় বড় পরিবর্তন আসে। মেধায় 93%, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রাখা হয়েছে। সরাসরি নিয়োগ কথাটা কিন্তু ওখানে আছে মেধার ভিত্তিতে। সেটা হয় সরাসরি যে নিয়োগটি হচ্ছে নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত। 93% হচ্ছে মেধা, আর 7% যেভাবে আছে। আদালতের রায়ের আদেশটি সেটা অনুযায়ী তো হচ্ছে প্রজ্ঞাপন হবে, কিন্তু কোনো রকম কোনো ব্যত্যয় হচ্ছে না, নতুন কিছু সংযোজন বিয়োজন হচ্ছে না। যেটুকু আছে আদালতের রায়, যেটা আদেশ, সেটি অনুযায়ী প্রজ্ঞাপন হবে। সরকারি চাকরির সব গ্রেডে রায় কার্যকর হবে বলেও জানান মন্ত্রী। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি জামাত শিবিরের নাশকতাকারীদের শক্ত হাতে দমন করে দেশের পরিস্থিতি স্বাভাবিক করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, এবার নাশকতাকারীদের ছাড় না দিয়ে দ্রুত আইনের আওতায় আনা হবে। শেখ হাসিনা পালায় না, যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সারা দেশে নাশকতার পর প্রথমবারের মতো দেশের সার্বিক অবস্থা তুলে ধরতে প্রধানমন্ত্রী কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে নাশকতায় জড়িতদের চিহ্নিত করে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির দাবি জানান ব্যবসায়ীরা। যে কোনো পরিস্থিতিতে সরকারের পাশে থাকার অঙ্গীকার করেন তারা। একটা জিনিস বলতেই হবে যে এইটার আগে আমাদের যে ইন্টেলিজেন্স এতগুলো এজেন্সি আছে তারা আমাদেরকে এইসব তথ্য দিয়েছে কিনা, আপনাকে কেন ওই তথ্যগুলো দেওয়া হলো না, এইটা আমরা জানতে চাই। আমাদের জন্য একটা শিক্ষা হয়েছে জাতিগতভাবে বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ধ্বংসযজ্ঞ বোধহয় বাংলাদেশে কখনো বিগত দিনে চলেনি। আমরা আজকে ক্ষমতায় আমাদের 15 তলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না, এটা তো ভালো কথা না। ব্যবসা বান্ধব পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে কারফিউ দিতে বাধ্য হয়েছে সরকার। আমাদের অনেকেই বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো। আমি রাজনীতি করে ছাত্র রাজনীতি করে এসেছি। ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কি করতে পারে আমার জানা আছে, কাজে আমরা কখনো আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে, তারপর আর্মি নামাতে আমরা বাধ্য হয়েছি। এই কারফিউ এগুলো তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এরা কারা? খুব অপরিচিত কেউ না। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। সারা দেশ থেকে শিবির কর্মীরা রাজধানীতে এসে নাশকতা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় বিএনপির চেহারাও সামনে এসেছে। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি, এই শিবির, বিএনপি
জামাত এরা একসাথে করেছে। নাশকতাকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানও তুলে ধরেন শেখ হাসিনা। বিদেশে পালিয়ে যাওয়া নিয়ে গুজবেরও জবাব দেন তিনি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করে তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তা কেউ নাই, সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না। যেসব ব্যবসায়ী নিজের প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতে পারবে তারা ব্যবসা সচল করার উদ্যোগ নিতে পারেন বলেও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ইন্টারনেট না থাকায় গ্যাস ও বিদ্যুৎ প্রিপেড মিটারের গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে এ অবস্থা থেকে উত্তরণে বিতরণকারী প্রতিষ্ঠান খোলা রেখে কার্ড রিচার্জের সুবিধা দেয়া, 3 থেকে 5,000 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেয়া সহ নানা ব্যবস্থা নিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বলেছেন, সোমবারের মধ্যে গ্রাহকদের চাপ কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ফজলে রাব্বি রিপোর্ট। বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জের জন্য গ্রাহকদের যেতে হচ্ছে ডিপিডিসি ও ডেস্কোর আঞ্চলিক কার্যালয়ে। এই অবস্থা তৈরি হয়েছে ইন্টারনেট না থাকার কারণে। স্থানীয় ভেন্ডারের কাছ থেকে কিংবা নিজের মুঠোফোন থেকেই অ্যাপসের মাধ্যমে গ্রাহকরা টাকা রিচার্জ করে নিতে পারতেন, কিন্তু কারফিউর মধ্যে কার্ড রিচার্জের জন্য এখন তাদের ছুটতে হচ্ছে বিতরণকারী সংস্থার অফিসে। একই অবস্থা প্রিপেড গ্যাস ব্যবহারকারীদেরও। আজকে আসতেও দেয় না, অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম খামার বাড়ির এখানে, তারপরে আসতে দিছে। 52 টাকা আসছে দেখলাম, যেহেতু আজকে না এলে সর্বনাশ, নাতিপাতিরা আছে এই গরমে কিভাবে টিকবে। অরাজকতার জন্য তো এইগুলা ভোগান্তিগুলো সাধারণ মানুষের। একে তো বের হইতে পারছে না, বাসায় কারেন্ট নাই, কিছু নাই, মানে খুবই খারাপ অবস্থা। এটা স্পেশাল রিচার্জ হচ্ছে, এটা 3 ফেজ মিটার যাদের আছে ওনাদের জন্য 5,000 টাকা স্পেশাল লোন এবং সিঙ্গেল ফেজের জন্য 3,000 টাকা। গ্রাহক ভোগান্তি কমিয়ে আনতে হটলাইন নাম্বার চালু, ইমার্জেন্সি রিচার্জের পরিমাণ 3 থেকে 5,000 টাকা করা, আঞ্চলিক অফিসগুলোতে রিচার্জের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ইন্টারনেট সার্ভিসটা যত দ্রুত আসবে আশা করছি, তারা মেরামত করে যত দ্রুত নিতে পারবেন ততই আমাদের জন্য সুবিধা হবে। এখন আর ওরকম ভিড় নাই, ওরকম চাপ নাই, ওরকম আতঙ্ক নাই। আমার মনে হয় এটা ধীরে ধীরে আজকের দিনের মধ্যে এটা স্বাভাবিক হয়ে আসবে সারা বাংলাদেশ ব্যাপী। এর আগে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের আড়ালে বিএনপি জামাতের হামলায় বিদ্যুৎ অবকাঠামোর অন্তত 1,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ। সারা বাংলাদেশের ব্যাপী বিদ্যুৎকে অচল করার জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করেছে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামেও সীমাহীন ভোগান্তিতে পড়েছেন প্রিপেড মিটার গ্রাহকরা। ভুক্তভোগীদের ভিড় এত বেশি যে বিতরণকারী প্রতিষ্ঠানে বিল পরিশোধে সকালে এসে বিকেল পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। সকাল থেকেই দেখছি আমরা গ্রাহকরা বিশাল লাইনে দাঁড়িয়ে আছে। সকাল 9টা থেকে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে আছে এবং তারা বলছেন যে এই লাইনটি তারা কখন শেষ হবে তারা জানেন না এবং তারা কখন এই কার্ড পাবে তাও তারা বলতে পারছেন না। আমরা ভিতরে কথা বলেছিলাম, ভিতরে যারা দায়িত্বরত আছেন তারাও বলছেন যে তাদের কাছেও কিন্তু খুব সীমিত লোকবল দিয়ে কিন্তু তারা যতটুকু পারছে তারা চেষ্টা করছে তাদের এই লোকবল দিয়ে তাদের যে গ্রাহকের যে চাহিদা পূরণ করার জন্য। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেও যদি জেনেছি, তারা বলছেন সকাল লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু খুব বিরক্ত এবং খুব হতাশা যে গতকাল রাতেও আমরা জেনেছি এখানে 1:30টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও অনেকে কার্ড পাননি। যেহেতু এটি স্লো হয়ে রয়েছে কার্ডের প্রক্রিয়াটি, সেই ক্ষেত্রে তারা সঠিক সময়ে কিন্তু তারা কার্ড পেতে পারছে না। এছাড়াও আমরা বেশ কয়েকজনের গ্রাহকের সাথে কথা বলে যেটি জেনেছি, গ্রাহকরাও বলছেন যে তারা যদি দ্রুত এই সেবা না পান তাহলে কিন্তু তারা এই যেই দুর্ভোগে পড়ছেন সেই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন না। ভোগান্তিটা তো আসলে কোনো তো নির্দেশনা ছিল না যে কখন শুরু হবে, অফিস কখন শুরু হবে। আমরা তো সকাল 8টার সময় এসে দাঁড়ায় আছে, অনেকে শুনলাম ফজরের নামাজের পরে দাঁড়ায় আছে। তো এখন এতক্ষণে আমরা ভিতরে ঢুকতে পারছি লাইন শেষ করে। তো সারাটা দিন তো আজকে শেষ এখানেই, এটাই আর কি, দাঁড়াইছি ভোগান্তি এটাতেই আর কি। এদিকে কারফিউ পরিস্থিতির মধ্যে কক্সবাজারে কয়েক হাজার পর্যটককে বিশেষ পাহারায় তাদের গন্তব্যে ফেরত পাঠানো হচ্ছে। আজ সকালে 63টি বাসে 750-রও বেশি পর্যটক রওনা হয়েছেন। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মুয়াজ্জেম হোসেন শাকিল। কক্সবাজারে প্রায় 10,000-এর মতো পর্যটক আটকা পড়েছিল। সেখান থেকে বেশ কিছু পর্যটক ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে এবং
সেনাবাহিনীর নিরাপত্তা বিধানের মাধ্যমে তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আজকে সকালেও অর্ধ শতাধিক বাস কক্সবাজার ছেড়ে গেছে, সেখানে প্রায় 750-এর মতো পর্যটক রয়েছে। সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন এবং কক্সবাজারের জেলা প্রশাসন থেকে পর্যটকদের ঠিকানা, তাদের ফোন নাম্বার, তারা কোন হোটেলে অবস্থান করছিলেন এবং তারা যে পর্যটক জরুরি অবস্থার মধ্যেও তারা যে গন্তব্যে ফিরে যাওয়ার জন্য বিশেষ একটি অনুমতি পত্র দেয়া হয়েছে। সেখানে জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এই অনুমতি পত্রটি নেওয়ার জন্য কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে গত 2 দিন ধরে আমরা প্রচুর ভিড় দেখেছি পর্যটকদের। তো আজকেও অনেকেই এই অনুমতি সংগ্রহ করছেন এবং আগামী কালকেও এই ধরনের বাস যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যারা এখনো পর্যন্ত যারা কক্সবাজারে পর্যটক আটকা আছেন তাদের অনেকের কাছে কিন্তু ইতিমধ্যে টাকা পয়সা শেষ হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো যারা কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী যারা রয়েছেন তারা জানিয়েছেন যেসব পর্যটকের টাকা পয়সা নেই তাদেরকে তারা সহায়তা করার চেষ্টা করছেন এবং যাদের যে ধরনের সহায়তা দরকার পর্যটকদের সে ধরনের সহায়তা করছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের সহায়তা করা হচ্ছে। খাগড়াছড়ির অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা রামগড় পার্বত্য অঞ্চলের পুরনো মহকুমা শহরের একমাত্র চিকিৎসা সেবা কেন্দ্র রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মাত্র 2 জন চিকিৎসক দিয়ে। শুধু চিকিৎসক সংকটই নয়, নানা সমস্যায় হাবুডুবু খাচ্ছে হাসপাতালটি। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। খাগড়াছড়ি রামগড় উপজেলা ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের লক্ষাধিক মানুষের সরকারি চিকিৎসার একমাত্র সম্বল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি বহুদিন ধরেই সংকটে হাবুডুবু খাচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগের শেষ নেই। রোগীর স্বজনরা জানান, সামান্য অসুস্থতা নিয়ে গেলেও এই রামগড় থেকে রোগীদের চট্টগ্রাম কিংবা ফেনীতে রেফার করা হয়। ভর্তি হয়েছি, এখন হেরা ব্যথা উঠলে বলে যে কি করবো, বাইরে চিকিৎসার জন্য চলে যাবেন না বলে। স্যালান দিবার পর বিভিন্ন ওষুধ যেগুলো লাগছে এগুলো সব আমি বাড়ির থেকে নিয়ে আসছি। স্যালান একটা দিছে, ডাক্তারের কাজ শেষ, আর দেখতেও আসে না। কাগজে কলমে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও আউটডোরে 2 শতাধিক রোগী এই হাসপাতালে যান প্রতিদিন। সেই চিকিৎসাও চলছে মাত্র 2 জন ডাক্তার দিয়ে। আউটডোরে প্রায় প্রতিদিন 200-250 রোগী আসে। তো আসার ফলে দেখা যায় আমাদের পর্যাপ্ত ডাক্তার নেই। যে 2-1 ডাক্তার থাকে ওনারাও দেখা যায় কি অনেক বেশি হিমশিম খেতে হয় চিকিৎসা দিতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন মেডিকেল অফিসার আছে, কিন্তু সবাই শিক্ষা ছুটিতে চলে যাওয়ায় বর্তমানে মাত্র 2 জন মেডিকেল অফিসার আছে। জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্রটিতে ডাক্তার সহ অন্যান্য সংকট দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন রামগড়বাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ অর্ধশতাধিক ডেমোক্র্যাট নেতা। তারা মনে করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে থেকে পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা নির্বাচিত হলে কাজে লাগাতে পারবেন। বাইডেন সরে যাওয়ার পর থেকে প্রচারণাও চালানো শুরু করেছেন কমলা হ্যারিস। এদিকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাওয়ায় জো বাইডেনের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করছেন বিশ্ব নেতারা। তবে বাইডেনের সিদ্ধান্ত নিয়ে আপাতত মন্তব্য করবে না চীন। রাশিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিস্থিতির দিকে নজর রাখছেন তারা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনায় আইন প্রণেতাদের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ডিরেক্টর কিম্বারলি শ্যালে। এ সময় তার পদত্যাগ দাবি করেন আইন প্রণেতারা। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে ওই ওপেন ট্রায়াল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় মার্কিন সিক্রেট সার্ভিসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান আইন প্রণেতারা। তারা বলেন আমেরিকার সিক্রেট সার্ভিসের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ছিল এটি। এছাড়া বিভিন্ন পর্যালোচনায় সিক্রেট সার্ভিসের ভুলগুলো তুলে ধরেন মাইকেল ক্লাউড, গ্যারি পালমার, রাজার কৃষ্ণমূর্তির মতো আইন প্রণেতারা। তবে এফবিআইয়ের তদন্ত চলছে এমন কারণ দেখিয়ে বেশিরভাগ প্রশ্ন এড়িয়ে যান ডিরেক্টর শ্যালে। তিনি বলেন এ সময় সিক্রেট সার্ভিস পরিচালনায় তিনি সবচেয়ে যোগ্য ব্যক্তি।
পার্টেক্স খেলার খবর। থাইল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে নারী টি-20 এশিয়া কাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ডাম্বুলায় আগে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপের মুখে পড়ে থাইল্যান্ড। নির্ধারিত 20 ওভারে তোলে 9 উইকেটে 96 রান। সর্বোচ্চ 40 রান আসে বোচাথামের ব্যাটে। বাংলাদেশের হয়ে রাবেয়া নেন 14 রানে 4 উইকেট। জবাবে 17 ওভার 3 বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতির দল। 50 রান আসে মুর্শিদার ব্যাটে। এছাড়া দিলারা আউট হন 17 রানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, শিগগিরই তুলে নেওয়া হবে কারফিউ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী সহ আশপাশের কয়েক জেলায় 4 ঘন্টা শিথিল, আজও সরকারি ছুটি। আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারি চাকরিতে কোটার বিষয়ে প্রজ্ঞাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী, জারি হচ্ছে আজ। প্রিপেড গ্যাস বিদ্যুতে গ্রাহকদের ভোগান্তি শেষ হচ্ছে না, চট্টগ্রামেও বিল পরিশোধে নাজেহাল নাগরিকরা। এবং বিশেষ পাহারায় কক্সবাজার থেকে রওনা হলেন আটকে পড়া 700-রও বেশি পর্যটক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।